আজ আপনাদের শোনাবো প্রিয়াঙ্কা শীল লেখা গল্প কাস্টডি। সুমনা ঘরে ঢুকে রাগে থরথর করে কাঁপতে লাগলো। আরতি এগিয়ে গিয়ে জলের গ্লাসটা দিতে যেতেই ওর হাত থেকে জলের গ্লাসটা নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কাঁচের গ্লাসটা। কিন্তু আরতি তখনও বুঝতে পারছে না আসলে ঘটনাটা কি ঘটেছে, কেন বৌদিমণি এত রেগে গেছে। মনে মনে একটু কষ্ট করে ভেবে দেখার চেষ্টা করলো, তার কি কোথাও কিছু ভুল হয়ে গেছে সারাদিনের নিত্য কাজগুলো করতে? কই না তো, পুপু দিদিকে নাইয়ে খাইয়ে রেডি করে আজ সবার সাথে পাঠিয়ে দিয়েছিল আরতি। পুপু দিদি বাইরে বেরিয়ে গেলে তার তো এবারই তার বিশেষ কিছু কাজ থাকে না, অথচ তার পুরো ভাবনাটা তখন শেষও হয় না। মুহূর্তের মধ্যে সুমনা আরতির দিকে আঙুল তুলে চিৎকার করতে থাকে, হারামজাদি, বেঈমান, লজ্জা করে না? আমার পয়সায় খাবি আর আমার সাথে বেঈমানি করবি? বল, কি মিশিয়েছিস তুই আমার মেয়ের খাবারে? তুই কিভাবে ওকে হাত করলি? বল হারামজাদি। কথা বলার উত্তেজনায় রাগে দিগ্ভ্রান্ত হয়ে সুমনা আরতির দুকাঁধ ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। ঠিক সেই সময় অরিত্র এসে আরতির কাঁধ থেকে সুমনার হাত ছাড়িয়ে বলল, সুমনা, শান্ত হও, মাথা খারাপ হয়ে গেছে তোমার। রাগের মাথায় তোমার ঠিক ভুল কোনো কাণ্ডজ্ঞান থাকে না। ও কি করবে? ওর কি দোষ? তোমার মেয়ে যদি কোর্টে সবার সামনে এইরকম স্টেটমেন্ট দিয়ে থাকে তাহলে তো আরতির কিছু করার নেই। দিদিমণির হাত থেকে রেহাই পেয়ে আরতি তখন দরদর করে ঘামছে আর কোনো রকমে কাঁপতে কাঁপতে আঁচল দিয়ে নিজের চোখ মুখ মুছছে। কিন্তু তখনও আরতি কিছুতেই বুঝে উঠতে পারছে না আসলে ঘটনাটা কি ঘটেছে, কেন বৌদিমণি এত রেগে গিয়ে তাকে চড়াও হয়ে মারতে গেল। দাদাবাবু ঠিক সময় মতো না এলে তো বৌদিমণি তাকে দু চারটে চড় কষিয়ে দিত। এমন কি গুরুতর অন্যায় করেছে আরতি যে বৌদিমণি এত রেগে রয়েছে তার উপর? সুমনার রাগটা অবশ্য তখনও থামেনি। অরিত্র কোনো রকমে জোর করে থামাতে ও এক প্রকার বাধ্য হয়ে আরতিকে ছেড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু ভেতরের রাগটা তখনও জিয়েছিল। আরতির ভাবনার মাঝে সুমনা আবার সেই বিকটভাবে চিৎকার করতে শুরু করলো, ছেড়ে দেব ওকে আমি? কেন ছেড়ে দেব? আমার মেয়েটাকে ও কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে, আর আমি একটা কথাও বলবো না? অরিত্র এবার বলে উঠল, আহা সুমনা, কি হচ্ছে এসব? রাগের মাথায় তোমার কিন্তু মিনিমাম কার্সেসটুকু থাকে না। সুমনা আবার বিকটভাবে চিৎকার করে উঠল, চুপ করো তুমি, উনি আমায় কার্সে শেখাতে এসেছেন। খুব দরদ না? দরদ উতলে উঠছে একেবারে বাড়ির কাজের লোকের প্রতি। যেমন বাবা তেমনি মেয়ে। সুমনার বিশ্রীভাবে কথা বলার ভঙ্গিতে বিরক্ত হয়ে অরিত্র মেজাজ ঝাড়াতে থাকে। লজ্জা করে না তোমার? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? তুমি মেয়েটাকে দিয়েছো কি? সারাদিন নিজের কিটিপাটি নিয়ে ব্যস্ত থাকতে মেয়েটাকে কটা সময় দিয়েছো তুমি? সে সময় ওই আরতিই তো বুকে করে আগলে মানুষ করেছে মেয়েটাকে। আর আজ সবার সামনে ও তোমার জায়গায় আরতির নাম বলে দিয়েছে বলে তোমার এত পেস্টেজ পাংচার হচ্ছে? এইসব বিশ্রী ইঙ্গিত না করে একবার নিজেকে জিজ্ঞেস করো, কোথায় তোমার খামতি ছিল? ডিভোর্স হতে চলা সুমনার অরিত্রর চিৎকারে তখন বাড়িতে কাকচিল বসা দায়, আর আরতি তখন ঘরের এক কোণে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। অথচ রামায়ণ মহাভারত হতে চলা তার জীবনের এত বড় নাটকীয় পরিস্থিতিতে দাঁড়িয়েও ঠিক ভুল কোনো কিছুই বলার দুটো অধিকার নেই তার। বেলা বাড়ছিল। আরতি গালে শুকিয়ে যাওয়া চোখের জলে রেখাটা মুছে দেওয়ালের উল্টো দিকে মুখ করে বসেছিল বাগানের চৌকিটায়। সূর্য ডুবুডুবু করছিল, পাখিদের কোলাহলে আকাশ ছেয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ওদেরও যেন সারাদিনের খেলা সাঙ্গ হলো, এবার ওদেরও কুলায় ফেরার পালা। শুধু আরতিই বুঝতে পারে না তার অপেক্ষা কবে শেষ হবে, আর কত ভোগাবে তাকে তার বাপ মায়ের দেওয়া এই হাড় হাভাতে জীবনটা। 17 হতে না হতেই বাপ মা ধরে বিয়ে দিল এক মদমাতালের জুয়ারির সাথে। দিনের শেষে রিক্সা চালিয়ে সে যেটুকু উপার্জন করত সবই উড়িয়ে দিত মদের পেছনে। বুড়ো বাপ মায়ের সংসারে আর ফিরে যেতে পারে না আরতি। আরও ভাই বোন ছিল বলেই বাপ মা তার সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল এই উজবুকের সাথে। আর বিয়ের পর যখন আরতি দেখলো তার স্বামীর তো সংসারে মন নেই, শাশুড়ির কথা মতো একটা বাচ্চা নিতেও গেছিল, কিন্তু পোড়া কপাল, অদৃষ্ট সেখানেও মুখ ফিরিয়ে নিয়েছিল তার থেকে।
তার মদমাতাল স্বামীটাকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে যখন গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে দেখাতে নিয়ে গেল, সেখানকার ডাক্তার দিদিমণিরা তাদের দুজনকে অনেক পরীক্ষা করে বলল, তোমার মা হওয়ার কিছু সমস্যা আছে আরতি, তোমরা দুজনে কলকাতায় গিয়ে বড় হাসপাতালে চেক আপ করাও, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই রকম অনেকেরই হয়, কিন্তু প্রপার ট্রিটমেন্ট করিয়েই অনেকেই কম সময়ের মধ্যে সন্তানদের মা বাবা হয়েছে, তোমরাও পারবে। আরতি হতাশ হয়ে পাশে বসে থাকা তার স্বামীর দিকে তাকিয়ে দেখল, তার কোনো ভ্রুক্ষেপই নেই ওদিকে। স্বাস্থ্যকেন্দ্র থেকে বেরিয়েই সে আবার মদের বোতলখানা বের করেছে। আরতির শাশুড়ি অবশ্য ওসব ডাক্তারি চিকিৎসার কথা শুনতে চাইল না, সোজা বাঁজা অপবাদ দিয়ে বলল, তুই বেরিয়ে যা বাড়ি থেকে, আমি আবার আমার ছেলের বিয়ে দেব। আরতির কাজটা খুব দরকার ছিল সে সময়। গ্রামের এক দিদি তাকে শহরের এই মস্ত বড় বাড়িটাই কাজ জোগাড় করে দিল। সে নিজেও এরকম কোনো বড় বাড়িতে কাজ করে। প্রথম এই কাজটা পেয়ে আরতির বিষণ্ণ মনেও যেন দু চারটে রং মশাল জ্বলে উঠেছিল। বিশেষ করে এই বাড়িতে পা দেওয়া মাত্র যেদিন পুপু দিদি শান্তশিষ্ট মধু মাখানো কচি মুখটা দেখেছিল, আরতির বুকের ভেতরের শূন্যতাটা কেমন যেন উদাও হয়ে গেছিল। মন যেন চিৎকার করে বলতে চেয়েছিল, এই যেন চেয়েছিল আরতি, ঠিক এমনই একটা সন্তানের আহ্লাদ যে তারও ছিল বড়। মনে মনে কতবার দীর্ঘশ্বাস ফেলেছে সে এই ভেবে, তার স্বামীটা যে কেন মদমাতাল হতে গেল। শহরের হাসপাতালে চিকিৎসা করালে তারও তো এমন ফুটফুটে সন্তান হতে পারত। অবশ্য তারা গরিব মানুষ, এত টাকা তারা পেতই বা কোথায়। এই হাহুতাশটাও অবশ্য বেশি দিন টিকল না। 6 বছর বয়সের পুপু যে কবে নিজে থেকেই তাকে আপন করে নিয়েছিল বুঝতেই পারেনি কখনো আরতি। স্কুলে যাওয়ার সময় পুপু দিদির দুটো বিনুনি বেঁধে তাকে রেডি করে দেওয়া, এমনকি ছুটির দিনে তার নাচের ক্লাসে যাওয়ার সময়ও তার সাজগোজ ঠিক করে দেওয়া, পুতুলের নাম ঠিক করে দেওয়া, তাকে নাওয়ানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, সমস্ত কাজটাই কেমন যেন আরতির অস্তিত্বের সাথে মিশে গেছিল। আরতি কখনো যেন চেয়েও বুঝতে পারেনি পুপু দিদি তার মেয়ে নয়। শুধু মনে হতো আরতির এও যেন মায়ের অন্য রূপ, অন্য ভূমিকায়, অন্যভাবে সে যেন নিজের মেয়েকেই মানুষ করছে। হোক না সে লোকের চোখে আয়া বা বাচ্চা দেখাশোনা করার লোক। আরতি তো নিজে জানে, সে নিজে হাতে ভাত না খাইয়ে দিলে পুপু দিদির তো সেই খাওয়া হজমই হয় না। রাত্রিবেলা যখন পাশের ঘর থেকে দাদাবাবু বৌদিমণির ঝগড়ার তুমুল চিৎকার ভেসে আসতো, পুপু দিদি মাঝরাতে ঘুম থেকে উঠে নিজের বিছানায় কানে আঙুল দিয়ে বসে থাকতো। ভাগ্যিস আরতি তখন পুপু দিদির ঘরের এক কোণাতেই বিছানা করে শুতো, তাই তো দেখতে পেত মেয়েটা বাবা মায়ের ঝগড়ার আওয়াজে ঠিক করে ঘুমোতে পারত না রাতের বেলায়। আরতি চুপি চুপি পা টিপে পুপু দিদির বিছানার কাছে গিয়ে দাঁড়ালেই পুপু দিদি আরতিকে জড়িয়ে ধরে বলতো, ওদের থামতে বলো না আরতি পিসি, আমার যে বড্ড ভয় করছে। পুপু দিদির ওই ভয় থরথর কাঁপা, ঘেমে যাওয়া মুখটার দিকে তাকিয়ে আরতি তখন বলতো, এই তো আমি আছি, অত ভয় কিসের তোমার? আমি তোমায় একটা ডালিম কুমার আর ব্যঙ্গমা ব্যঙ্গমের গল্প শোনাচ্ছি, দেখো তুমি ঠিক ঘুমিয়ে পড়বে। পুপু দিদি তাও ভয়ে আর কষ্টে বিছানায় শুয়ে ছটফট করতো, আর আরতি পুপু দিদির মাথায় হাত বুলিয়ে বলতো, জানো, একটা রাজপুত্র ছিল, তার নাম ছিল ডালিম কুমার। এইভাবে কত গল্প একের পর এক বলে যেত আরতি। আর ওই ভয় পাওয়া কচি শিশুটিও ভয়টয় সব ভুলে গিয়ে খিলখিল করে হাসতো তখন আরতির গল্প বলা শুনে। তারপর কি হলো গো আরতি পিসি? আরতি বলতো, তারপর রূপোর কাঠির ছোঁয়ায় রাজকন্যা আবার ঘুমিয়ে পড়তো। এই যেমন এখন পুপু দিদি ঘুমিয়ে পড়বে, কালকে আবার সোনার কাঠির ছোঁয়ায় পুপু দিদি ঘুম থেকে জেগে উঠবে। পুপু দিদি ঠোঁট ফুলিয়ে বলতো, কই, আমি তো সোনার কাঠি রূপোর কাঠি কিছুই দেখতে পাচ্ছি না তোমার হাতে। আরতি বলতো, আরে বাবা, তুমি ওগুলো দেখতে পেয়ে গেলে তো আর ঘুমোতে চাইবে না, ওগুলো নিয়ে খেলতে চাইবে, তাই ওগুলো আমি এখন লুকিয়ে রেখেছি। পুপু দিদি কখন যেন আরতির এই রাত জেগে বকবকানি শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো। পাশের ঘর থেকে তখন দাদাবাবু বৌদিমণির ঝগড়ার আওয়াজও ক্রমশ কমে আসতো।
ভোরের আকাশে কখন যেন সূর্যি মামা একটু একটু করে আলো ছড়িয়ে দিত। আর পুপু দিদির ঘুমিয়ে কাদা মুখটার দিকে তাকিয়ে আরতির মনে হতো তার এরকমভাবে কত রাত জাগা যেন সার্থক হলো। এখনো সেই সব দিনের কথা ভাবলে আরতির চোখে জল চলে আসে। প্রথম প্রথম পুপু দিদি স্কুলের টিফিনটা পুরো খেত না। বৌদিমণি তো ওদিকে ফিরে দেখার সময়ও হয়নি কখনো। আরতি আলুর পরোটা, চাউমিন কত কিছু ভরে ভরে পাঠিয়েও যখন বুঝতে পারলো পুপু দিদি ইচ্ছে করেই টিফিন খাচ্ছে না, একদিন ইচ্ছে করেই পুপু দিদিকে শুনিয়ে শুনিয়ে বলল, তুমি তো টিফিন খাও না পুপু দিদি, তাহলে আর কত ভালো ভালো টিফিন তোমায় দিয়ে লাভ কি, তোমার বন্ধুদের দিয়ে দেব। পুপু দিদির হঠাৎ কি মনে হলো জানি না, আরতির দিকে হঠাৎ তাকিয়ে বলল, কি টিফিন দেবে আজকে? আরতি একটু ভাবনা চিন্তা করে বলতো, আজ চানাচুর মুড়ি দেব। পুপু দিদি মাথা নাড়িয়ে বলতো, ছি, ও তো আমি খাই না। আরতি একটু হতাশ মুখ করে বলতো, কি বা করা যাবে, তোমার খাবারটা আমি পাড়ার বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, তুমি তো খেতেই চাও না। পুপু দিদির হঠাৎ কীরকম একটা রাগ হয়েছিল, কোনো কথা না বলে স্কুলে চলে গেছিল, অথচ সেই প্রথম পুপু দিদি স্কুলের টিফিনটা পুরো শেষ করে বাড়ি নিয়ে এসেছিল। আরতি যে মুড়ি চানাচুরের জায়গায় পাস্তা করে পাঠিয়েছিল সেদিন টিফিনে, টিভি দেখে দেখে আজকাল অনেক রান্না শিখেছে আরতি পুপু দিদির জন্য। পুপু দিদি পরের দিন আবার জিজ্ঞেস করেছিল, আজ কি টিফিন দেবে আরতি পিসি? আরতি আবার আগের দিনের মতো হতাশ মুখ করে বলেছিল, আজ তো বেশি কিছু নেই পুপু দিদি, তাই লুচি তরকারি দিয়েছে টিফিনে। লুচি তরকারির নাম শুনেই আবার পুপু দিদি মুখ ভেঙাতো, ইস, লুচি তরকারি, ও তো আমি খাই না। আরতি আবার আগের দিনের মতো একটু হতাশ মুখ করে বলল, কি হবে এবার, আমি তো আর কিছু রান্না করতে জানি না। সেই দিনও পুপু দিদি পুরো টিফিনটা শেষ করে বাড়ি ফিরেছিল। আরতি সেদিনও লুচি তরকারি পাঠায়নি টিফিনে, নুডলস করে পাঠিয়েছিল। কিন্তু বেশ বুঝতে পারছিল আরতি, এ যেন পুপু দিদির এক নতুন খেলা। প্রতিদিন পুপু দিদি আরতিকে শুনিয়ে যেত আরতির দেওয়া টিফিন পুপু দিদির একটুও পছন্দ নয়, অথচ প্রতিদিন আরতির বিমর্ষ মুখটা দেখার পরই পুপু দিদি স্কুল থেকে টিফিনটা শেষ করে বাড়ি ফিরত। পুপু দিদিও যেন বুঝে গেছিল আরতি ওকে ঠিক ওর পছন্দের খাবারই টিফিনে দেবে। এ যেন দুজনের এক অদ্ভুত লুকোচুরি খেলা, কেউ কাউকে ধরা দিচ্ছে না, অথচ দুজনে দুজনকে ঠিক ধরে ফেলছে। এইভাবে যে সময়ের চাকা কিভাবে ঘুরলো আর 4টে বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারল না আরতি। গত বছর পুপু দিদি ঠান্ডা লেগে কি ভীষণ জ্বর বাঁধল, ডাক্তার এসে বলল নিউমোনিয়া। পুপু দিদির অসুস্থ চেহারাটা দেখে আরতির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। কত রাত জেগে সেবা করার পর পুপু দিদি আবার সুস্থ হয়ে উঠল, আর আরতিও সঙ্গে সঙ্গে ছুটেছিল কালী মন্দিরে পুজো দিতে। পুপু দিদি সুস্থ হয়ে উঠলে পুজো দিয়ে আসবে মানত করা যে ছিল তার। আজ যেন আরতির চোখের পাতায় কিছুতে স্মৃতিদের ভিড় থামছে না, একের পর এক স্মৃতির ভিড় আরতির চোখের পাতায়। পুপু দিদি যখন স্কুলের ফাংশানে প্রথম নাচ করতে উঠল, বউ দিদিমণিরা সেদিন তাকেও নিয়ে গেছিল সাথে করে। পুপু দিদিকে অত সুন্দর নাচ করতে দেখে আরতির বুকের ভেতরটা যেন গর্বে ভরে উঠেছিল। আর পুপু দিদিও তো স্টেজের নাচ শুরু করার আগে ওখানে দাঁড়িয়ে শুধুমাত্র আরতির দিকে তাকিয়ে হেসেছিল। কেউ বুঝতে পারেনি যদিও, কিন্তু আরতি তো জানে মনে মনে, আর পুপু দিদিও জানে। তারা দুজনেই যে একমাত্র দুজনের মনের কথা বুঝতে পারত। এই জন্য বৌদিমণি যখন পার্টি থেকে মদ খেয়ে এসে পুপু দিদির উপর কারণে অকারণে চিৎকার করত, আরতি ভয়ে কাঁপতে থাকা পুপু দিদিকে বুকে জড়িয়ে ধরে থাকত। মনে মনে ঠিক বুঝতে পারত আরতি, পুপুদিকে ছেড়ে দিলেই যে পুপুদি আবার ভয় পাবে। মুখে খুব বলতে ইচ্ছে করতো আরতির, ও আমারও মেয়ে, ওকে ওইভাবে মদ খেয়ে এসে বকাবকি করো না, কিন্তু বলতে পারতো না আরতি। বুকের ভিতরে একটা লম্বা দীর্ঘশ্বাস চেপে রেখে বুঝতে পারত জীবনের সত্যিটা আসলে ভীষণ কঠিন হয়, চাইলেও যে তা বদলানো যায় না, চাইলেও যে বাড়ির পরিচারিকা কখনো মা হয়ে উঠতে পারে না। আজ সবার কাছ থেকে জানতে পারলো আরতি,
দাদাবাবু আর বৌদিমণির মধ্যে পুপু দিদির কাস্টডি নিয়ে মামলা চলাকালীন কোর্টে যখন সবার সামনে পুপু দিদিকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কার সাথে থাকতে চাও, পুপু দিদি নাকি বাবা মা ঠাম্মি কারোর নাম না করে এক নিমেষে বলেছিল, আমি আরতি পিসির সাথে থাকতে চাই। আর সেই কথা শুনেই নাকি বৌদিমণি তার কাণ্ডজ্ঞান হারিয়ে তুমুল চেঁচেমেচি চিৎকার করতে থাকে। আর আরতি মনে মনে শুধু সেই দিনগুলোর কথা ভাবতে থাকে যখন বৌদিমণির বিশ্রী মদের গন্ধে পুপু দিদির গা গুলোতো, আর আরতি ওকে কোলে করে বাগানে নিয়ে গিয়ে হরেক রকমের রংবাহারি ফুল দেখিয়ে পাখি দেখিয়ে ওর মন ভালো করত। আর আজ সেই বৌদিমণি কিনা আরতিকে তেড়ে আসছে বৌদিমণির বদলে পুপু দিদি আরতির নামটা নিয়েছে বলে। হেসে ওঠে মনে মনে আরতি। হায় রে নিয়তি, যে মা হতে চায় তাকে মা হতে দেয় না, আর যে এক ফোঁটা যোগ্যতাও রাখে না মা হওয়ার, সে দিব্যি মায়ের অধিকার দাবি করতে পারে। আপন মনেই চোখের জলটা মুছে চৌকিটা থেকে উঠে দাঁড়ালো আরতি। বিন্দু কাঁধের পোঁটলাটা গুছিয়ে নিয়ে এসে বলল, চল, আমার কথাবার্তা সব হয়ে গেছে ও বাড়িতে। এখন তুই গিয়ে কথা বললেই তোর ও বাড়িতে কাজটা পাকা। আরতি মুখে কোনো কথা না বলে নীরবে নিজের পোঁটলার ভেতর থেকে একটা ছবি বের করলো, পুপু দিদিমণির ছবি। কেমন বড় বড় চোখ করে মিটিমিটি তাকিয়ে হাসছে। আরতি তখনও মনে হলো যেন তার দিকেই তাকিয়ে হাসছে। ও বাড়ি থেকে চলে আসার সময় ঘুমন্ত পুপু দিদির মাথায় হাত বুলিয়ে ওর পাশে নিজের হাতে বোনা সোয়েটারটা রেখে এসেছিল আরতি। শুধু এই ছবিটা নিজের সাথে নিয়ে আসার থেকে নিজেকে আটকাতে পারেনি আরতি। এ তার জেনে শুনে করা অন্যায় নাকি বুকের গভীরে চাপা দিয়ে রাখা মাতৃত্ব বুঝতে পারে না আরতি। সামনে দাঁড়িয়ে থাকা বিন্দু তখন বলে ওঠে, কি রে, এই ছবিটা সঙ্গে করে নিয়ে এলি কেন? এখনো ও বাড়ির মায়া কাটাতে পারলি না? আরতি নিঃশব্দে গাল বেয়ে নামা চোখের জল মুছে বলল, নতুন বাড়িতে কি আর একটা পুপু দিদিমণি পাওয়া যাবে বিন্দুদি? বিন্দু আরতির কাঁধে নিজের হাতটা রাখে। এই প্রথম অনেক দিন পর আরতি আবার মন খুলে কাঁদতে থাকে অনেকক্ষণ ধরে। হাতে তখনও ধরা থাকে পুপু দিদিমণির ছবি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।